জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এ তথ্য জানা গেছে। দুই দেশের সরকার প্রধানের আনুষ্ঠানিক বৈঠকের পর 6টি সমঝোতা স্মারকে সই শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জানান, জাপান বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে। এছাড়া টোকিও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য $641 মিলিয়ন এবং শিক্ষা খাতে বৃত্তির জন্য অতিরিক্ত $4.2 মিলিয়ন অনুদান দেওয়া হবে। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বরেই করতে হবে। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জনগণ ডিসেম্বরেই নির্বাচন আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন। এদিকে সকাল থেকে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করতে চায় না। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনিসেফ স্বয়ং বলেছে, আমরা বলি নাই, তারই প্রস্তাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি বলেছেন কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে টিএনটি মাঠে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সংস্কার ও বিচারের যে কথা বলা হচ্ছে তা চলমান প্রক্রিয়া। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। ভারী বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এ নিয়ে আরও তথ্য জানাতে নগরীর দক্ষিণ সুরমা ভট্টখলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, চলাচলে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন।
সোনালী, আমি রয়েছি সিলেটের দক্ষিণ সুরমায় এবং আপনি দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয় আমার ঠিক পিছনে রয়েছে। সেই বিদ্যালয়ে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একটি কেন্দ্র এটি বটে এবং এখানে প্রায় সময় বৃষ্টিপাত হলেই কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধু এটি নয়, এমন চিত্র সিলেট নগরীর বিভিন্ন এলাকায় রয়েছে এবং আজকে যেহেতু গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং গভীর নিম্নচাপের কারণে কিন্তু বৈরী আবহাওয়া আজকে গতকাল থেকেই শুরু হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি যদি একটু আবহাওয়া অধিদপ্তরের তথ্যটি প্রথমে আপনাকে জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু প্রায় 87.4 মিলিমিটার বৃষ্টিপাত ইতিপূর্বে পর্যন্ত হয়ে গেছে এবং আজকের তথ্য যদি একটু জানিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ আজকেই সকাল থেকে এ পর্যন্ত 114 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটিকে ভারী বৃষ্টিপাত বলাই যায় এবং এই ভারী বৃষ্টিপাতে যেমনটি হয়ে থাকে যে সিলেটের বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এলাকায় আমরা রয়েছি ভারতকলা এলাকা, সেই এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন। একই চিত্র লাওয়াইতে দেখেছি আমরা, একই চিত্র আমরা দেখেছি উপশহরের কয়েকটি জায়গায় এবং বিশেষ করে মেডিকেল এলাকায় কিন্তু একই চিত্র দেখা যায়। রেল স্টেশনেও রয়েছে, রেল স্টেশনের যাত্রীরা যখন যাচ্ছেন তাদেরও কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা কিন্তু এই দুর্ভোগ পোহায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং একই চিত্র আমরা এখানে দেখছি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে বাসা বাড়িতেও কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই চিত্রটি আসলে সিলেটে বৃষ্টি হলেই কিন্তু এমনটি হয়ে থাকে। শুধুমাত্র যে আজকে এটি হচ্ছে তেমনটি নয়, প্রায় সময় আমরা দেখেছি যে যখনই বৃষ্টিপাত বেড়ে যায় তখনই কিন্তু সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় এবং প্রায় সময় কয়েকটি এলাকা কিন্তু হাঁটু সমান পানি থাকে এবং কোনো কোনো জায়গায় তারও বেশি কিন্তু পানি জমে যায়। তো আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানছিলাম যে আসলে এই বৃষ্টিপাত হয়তোবা কিছু সময় চালু থাকবে এবং হয়তোবা আজকের দিন পুরো দিনই এরকম বৃষ্টি ঝরবে এবং এই বৃষ্টির পড়ার কারণে অবিরত বৃষ্টির ধারার কারণে কিন্তু জলাবদ্ধতা আরও বাড়তে পারে। বিভিন্ন শহরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে আরও বেশি বৃষ্টিপাত হলে কিন্তু জলাবদ্ধতা বাড়বে এবং এটির কারণে মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগ পাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষ অনেক কষ্ট করে, যেমন এখন যে জুম্মার নামাজ চলছে মানুষ কিন্তু হাঁটু জল ভেঙে কিন্তু তারা নামাজে গিয়েছে। তো এই ছিল আসলে সিলেটের বর্তমান জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি। সোনালী, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের অনেক নগরীতে সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বৃষ্টির পানি এখনো জমে আছে নিউ মার্কেট এলাকায়, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। সোনালী, গেল 24 ঘন্টায় 186 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাতের ফলে এই জলাবদ্ধতা মূলত 2 সিটি কর্পোরেশনের কয়েক লাখ মিটার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই কঠিন বর্জ্য পড়ে থাকার ফলে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সৃষ্টি, যেমনটি আপনি প্রশ্ন করেছিলেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই এলাকা কেন্দ্রিক যে সকল বাণিজ্যালয় অন্যান্য দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে একটা বাণিজ্য তো গড়ে ওঠেই, বেচা কিনা হয়ে থাকে, সেইগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আমরা দোকানিদের সঙ্গে কথা বলেছিলাম, দোকানিরা যে বিষয়টি বলছে যে এই সময়টা বেচা বিক্রি বাড়ে, কিন্তু এই বৃষ্টি এবং এই জলাবদ্ধতা এবং পানি নেমে না যাওয়ার কারণে মূলত ক্রেতারা মার্কেট বিমুখ হয়েছেন। একটু জানিয়ে রাখি, কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা যে বিষয়টি বলছে যে 69টি খাল জলাধার ছিল এই নগরকে ঘিরে, সেগুলো মূলত ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই যে পানি খুব সহজে নেমে যেতে পারছে না। একটি গবেষণায় দেখা গেছে 110 মিলিমিটার বৃষ্টিপাত হলে যে পরিমাণ বৃষ্টির পানি জমে থাকে নগরীতে, সেই পানি ধরে রাখার ধারণ ক্ষমতা নেই এই নগরীর। এর অন্যতম কারণ হলো আশেপাশে যে জলাধার ছিল, পুকুর ছিল, সেগুলো ভরে যাওয়ার কারণে এবং ড্যাম বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই জলাবদ্ধতার কারণে কিন্তু একরকম মানুষ কিন্তু নিজ গন্তব্যে বের হয়েছেন, নিজ নিজ কার্য সম্পাদন করছেন, বাসা থেকে বের হয়ে কিন্তু কিছু কিছু মানুষ বিপাকে তো পড়েছেনই। এছাড়া বলি যে জনদুর্ভোগ বেড়েছে, এর পাশাপাশি সিএনজি এবং
রিক্সা ভাড়া বেড়েছে বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছেন। নগরবাসীরা আক্ষেপ নিয়ে যে বিষয়টি বলছেন যে জলাবদ্ধতায় ড্রেনেজ ব্যবস্থা ঠিক না হওয়ার পিছনে যে 5টি সংস্থা রয়েছে, অর্থাৎ 2 সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, একই সঙ্গে রাজুক, এই যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো কিন্তু কোনোভাবেই দায় এড়াতে পারেন না। যদিও ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সেবা প্রদানে গতকাল রাত থেকেই 2টি হোয়াট নাম্বার চালু করেছেন। তারা বলেছেন যে তাদের সেই নাম্বারে যদি নগরবাসী কোথাও জলাবদ্ধতা বা পানি জমে থাকার তথ্যটি জানান, তারা সঙ্গে সঙ্গে সেই এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেবেন এবং সেই বিষয়ে তারা উদ্যোগী হবেন। এখন নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা মূলত সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা তৈরি হয়। নগরীতে যে কয়েকটি জায়গায় মূলত বৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার মধ্যে এই নিউ মার্কেট এলাকা অন্যতম। সোনালী, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ভারতের উড়িষ্যা থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। এর প্রভাব ঝড়ো বাতাস সহ ভারী বৃষ্টির কবলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সব রাজ্য। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আজ ও কাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, রোববার পর্যন্ত দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনা করেছে প্রশাসন। এদিকে কেরালার 8 রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাজেট কমানোর অংশ হিসেবে প্রায় 7,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির বার্ষিক $370 কোটি বাজেটের 20% কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কর্মী ছাঁটাই কার্যকর হবে আগামী বছর 1 জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরই জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ $280 কোটি। সংস্থাটির তহবিলে 22% ও শান্তিরক্ষী মিশনের 27% দেয় যুক্তরাষ্ট্র। সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 5 ম্যাচের সিরিজ নিরাপত্তার কারণ দেখিয়ে নামানো হয় 3 ম্যাচে। এরপর প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। এখন তো সিরিজ বাঁচানোই দায় ফিল সিমন্সদের সামনে। আর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানও নেই খুব ভালো ফর্মে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পারফরমেন্স ছিল বিবর্ণ। এছাড়া দলটিতে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা। তবুও খাবি খাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে টাইগাররা ফিরবে সিরিজ জেতার লড়াইয়ে, আর হারলে আরও একটি সিরিজ হাতছাড়া হবে লিটনদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।